হ্যালো প্রাণপ্রিয় স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো। আমি ভালো আছি, কি বলবো যে আসলে খুব ভালো আছি, কারণ না ভালো থাকলে হয়তো তোমাদের মাঝে আমি এই ক্লাসগুলো নিয়ে আসতে পারতাম না। তো যাই হোক, তোমরা দোয়া করবা যাতে আমিও ভালো থাকি এবং আমিও দোয়া করব যাতে তোমরা সবাই ভালো থাকো। উপরআল্লাহ সহায়, কারণ এখনও আমরা সবাই ফ্যামিলি নিয়ে অনেক ভালো আছি। তো ধন্যবাদ ভিউয়ার্স। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা নিয়ে আসছি, মানে দেখলাই যে অনেক কষ্ট করে আমরা বিন্যাসের পার্ট 7টা পার্ট আর কি কমপ্লিট করেছি। আজকে আমরা সমাবেশ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। তো যাই হোক, এই সমাবেশ দিয়ে কতটুকু তোমাদেরকে হেল্প করতে পারি দেখা যাক। কারণ বিন্যাস কেমন লাগলো, তারপর সমাবেশটুকু কেমন লাগাইতে পারি তোমাদেরকে। যদি ভালো লাগে তাহলে আরও অনেক ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হব। কিন্তু তার জন্য একটু রিকোয়েস্ট, শুধু আমার চ্যানেলটিকে তোমরা কি করো, বেশি বেশি সাবস্ক্রাইব করো। ওকে, তো দেখা যাক, চলো আজকে আমরা সমাবেশ নিয়ে আলোচনা করব। সমাবেশ, সেটাকে পার্ট 1 বলি আর কি। একটু দেখো, আমরা যখন বিন্যাস করেছিলাম তখন ঠিক এরকম 3 জন, এখানে আমরা এ বি সি অর্থাৎ আবুল বাবুল কাবুল বলতে পারো, যে 3টি হতে 2টি করে নিয়ে দল গঠন। কয়টা করা যায় একটু খেয়াল করো তো। এ বি, তারপর বিসি, তারপর হচ্ছে সিএ। কী করলাম? এটা দল গঠন করলাম। আমরা এখানে দল গঠন করছি, যেটা হচ্ছে এ বি। এখন একটু খেয়াল করো, এ বিকে যদি আমরা বিএ যখন সাজিয়েছিলাম তাকে আবার কি করেছিলাম? বি এ বলেছিলাম, তাই না? বিসিকে সিএ বলেছিলাম, সিএকে এসি বলেছিলাম। অর্থাৎ যখন আমি সাজিয়েছিলাম তখন কি করেছিলাম? এটা ছিল এরকম যে এ বি আবার বিসি, এটা ছিল বিসি সরি সিবি, আর এটা ছিল কি সিএ এসি। এরকম পজিশন ছিল। অর্থাৎ আমি যখন বিন্যাস করেছিলাম বা সাজিয়েছিলাম, তাই না? আমি যখন এটা বিন্যাস করেছিলাম তখন এই পজিশনটা আমরা পেয়েছিলাম, অর্থাৎ এটাকে সাজানোর ফলে। বাট দল গঠন একই দলে আবুল বাবুল আবার সরি এখানে একটু ভুল লিখে ফেলেছি আমরা, বিএ একই দলে আবুল বাবুল আবার বাবুল আবুল, আর এখানে বাবুল কাবুল আবার কাবুল বাবুল। তাহলে দেখো তো একটু, যদি এটাকে দল বলি তাহলে কি এটাকে আদৌ 2টা দল মনে হচ্ছে? না, একটা দলই মনে হচ্ছে, কারণ আবুল আর বাবুল, বাবুল আর কাবুল একই কথা। সরি, আবুল আর বাবুল, বাবুল আর আবুল জিনিসটা একই জিনিস, তাই না? সুতরাং এখানে আবুল বাবুল আর বাবুল আবুলকে আলাদা আলাদা 2টা দল বলার কোনো দরকার পড়ছে না, তাই না? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো যে আমরা এখন যে বিষয়টা বলতে চাচ্ছি, তাহলে আমি এবিসি অর্থাৎ 3টা হতে 2টা করে নিয়ে কি করেছি আমি? যে এবিসি 3টি হতে 2টি করে নিয়ে যে দলটা গঠন করছি, দ্যাট মিন্স এটা যে এ বি সি। অর্থাৎ একে আমরা খুব সহজে এভাবে বলতে পারি যে এই 3টা হতে 2টা করে নিয়ে যে দল গঠন করছি সেটাকে 3C2, দ্যাট মিন্স কম্বিনেশনে আমি চলে গেলাম। এর সাথে যদি ফ্যাক্টরিয়াল 2 গুণ করা হয় তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কি 3P2। একটু খেয়াল করো, তাহলে 3C2 ইন্টু ফ্যাক্টরিয়াল 2 ইজ ইকুয়াল টু কত বলছি? 3P2। অর্থাৎ এখানে হচ্ছে যে কম্বিনেশনের সঙ্গে যদি আমি ফ্যাক্টরিয়াল আরটাকে গুণ করি, দ্যাট মিন্স এখানে এভাবে বলি যে এখানে ছিল সমাবেশ, সমাবেশ ইন্টু ফ্যাক্টরিয়াল আর ইজ ইকুয়াল টু কি বিন্যাস। বিষয়টা দাঁড়াচ্ছে এটা, যে সমাবেশের সঙ্গে যদি আমি ফ্যাক্টরিয়াল আর গুণ করি তাহলে ঘুরে কি দাঁড়াবে? বিন্যাস। তাহলে তুমি এইভাবে বলতে পারো যে আমরা বিন্যাসে যতগুলো অঙ্ক করেছি সবগুলোই কি সমাবেশে করে আমি বিন্যাসে নিয়ে আসতে পারি, শুধু আর দ্বারা গুণ করলেই। বিষয়টা হচ্ছে তাই। তাহলে দেখা যাক, একটু খেয়াল করো, আমি মনে করলাম এই 3কে এন সি আর, আর 2কে মনে করলাম আর, পুরো 3কে এন সি আর ইন্টু এর সঙ্গে কি করছি? ফ্যাক্টরিয়াল আর ইজ ইকুয়াল টু, তাহলে কি পাবো আমি? এখানে এন বলো, এন পি আর। তাহলে এটা দাঁড়াচ্ছে, ওকে, এখানে একটা কথা না বললেই নয় যে আরটা কি? আরটা হচ্ছে একটি দলে
ভিন্ন ভিন্ন জিনিসের সংখ্যা, মানে কি আবুল আর বাবুল, তাই না? বিষয় হচ্ছে এটা। তাহলে এনসিআর ইন্টু ফ্যাক্টরিয়াল আর ইজ ইকুয়াল টু এনপিআর, দ্যাট মিনস এখান থেকে বলতে পারি এনসিআর ঠিক আছে ইন্টু ফ্যাক্টরিয়াল আর ঠিক আছে। এটাকে ভাঙা কিভাবে শিখেছিলাম আমরা? ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড এন মাইনাস আর, এটা শিখেছি, তাই না? ইমপ্লাইজ দ্যাট এনসিআর ইজ ইকুয়াল টু, খেয়াল করো তো, ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টরিয়াল আর ইন্টু ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর, এটা বলতে পারি কিনা? তাহলে একটু খেয়াল করে দেখো আমাদের কম্বিনেশন, দ্যাট মিনস এন সংখ্যক জিনিস হতে আর সংখ্যক জিনিস নিয়ে যদি কম্বিনেশন তৈরি করি তাহলে সেটা কি হচ্ছে? ফ্যাক্টরিয়াল এন ডিভাইডেড ফ্যাক্টরিয়াল আর ইন্টু এন মাইনাস আর। বিষয়টা হচ্ছে এটা, খুব সিম্পল একটা বিষয়। তার মানে আমরা সমাবেশের যে সূত্রটা অর্থাৎ এনসিআর সেটাকে ভাঙা অলরেডি শিখে গেলাম, তাই না? আচ্ছা, তাহলে এই যে এনসিআর ইজ ইকুয়াল টু এটা পাচ্ছি, একটু যদি এটা আমরা বাস্তব উদাহরণ নিয়ে আসি তাহলে কেমন দাঁড়ায় একটু খেয়াল করে দেখো। আমি 8 জন মানুষ নিয়ে নিলাম, এ বি সি ডি ই এফ জি এইচ, 1 2 3 4 5 6 7 8, 8 জন মানুষ নিলাম। দিয়ে তোমাকে একটা প্রশ্ন করলাম যে এই 8 জন মানুষ হতে যদি তুমি 3 জন করে নাও, 3 জন করে নিয়ে কয়টি দল গঠন করা যাবে? তুমি চোখ বন্ধ করে কি বলবা? 8C3 এটা বলবা। আমি বললাম না, এখানে 2টা দল গঠন করা যায়। কেমন করে একটু খেয়াল করো। আমি যখন 8C3 অর্থাৎ 8 জন থেকে 3 জন নিচ্ছি, কয়জন নিচ্ছি? এই 3 জন নিয়ে নিচ্ছি, তখন খেয়াল করে দেখো তো এই 5 জন কি আমার আরেকটা দল গঠন করছে না? তখন এই 5 জন আরেকটি দল গঠন করছে, দ্যাট মিনস এটাকে তাহলে আমরা কি বলতে পারি? 8C5। মজার বিষয় হচ্ছে একটু খেয়াল করে দেখো, ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 5 অর্থাৎ 8 মাইনাস 3 তার মানে 5, ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল 5 8 মাইনাস 5 মানে ফ্যাক্টরিয়াল 3, তার মানে দুইজন ইকুয়াল। এই যে জিনিসটা অর্থাৎ এই মানটাকে কি বলা হচ্ছে? এই সিস্টেমটাকে কি বলা হচ্ছে? যেটা আমরা বইয়ে পড়ব সম্পূরক সমাবেশ। তার মানে তুমি যদি একটা দল গঠন করো, অটোমেটিক আরেকটা দল কি করে? গঠন করে ফেলে। তাহলে একটা দল গঠন করলে আমরা আরেকটা দল অটোভাবে পেয়ে যাচ্ছি, বিষয়টা হচ্ছে এটাই, তাই না? তার মানে এখানে যেটা বোঝানো হচ্ছে যে এন সংখ্যক জিনিস যেটা আমি নিচ্ছি সেখান থেকে যদি আর সংখ্যক জিনিস যেটা আমি নিতে বলছি তোমাকে যে 3 জন নাও, তাহলে অটোমেটিক যে 5টা থাকছে সেই 5টা আরেকটা দল গঠন করছে, বিষয়টা হচ্ছে এটা, তাই না? আচ্ছা, তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 8C3 তাহলে কি? 8C3 বলতে আমি কি বলতে পারলাম? ফ্যাক্টরিয়াল 8 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 5। তার মানে এখন তোমাকে যদি এরকম একটা প্রশ্ন বলা হয় যে মনে করো 10টি আমের সিজন নাকি বলো, 10টি আম 3 জন ব্যক্তির মধ্যে কত উপায়ে ভাগ করে দেওয়া যাবে, যেখানে প্রথম জন পাবে মনে করো 2টি, দ্বিতীয় জন পাবে মনে করো 3টি, অ্যান্ড তৃতীয় জন মনে করো পাবে 5টি। তাহলে একটু খেয়াল করো তো, এটাকে আমরা সহজে অ্যান্সারটা কি বলতে পারি? যেটা আমরা উপরে দেখলাম যে এন সংখ্যক জিনিস, তার মানে কয়টি? 10টি। তাদেরকে ভাগ করেছিলাম, একটা গ্রুপে 3টা হলে আরেকটা গ্রুপে 5টা হয়, তো এখানে বলেই দিয়েছি। তার মানে কি একটা গ্রুপ পাবে কয়টা? 2টি, আরেকটাতে 3টি, আরেকটাতে 5টি। তার মানে বিষয়টা হচ্ছে এই যে আমার ফ্যাক্টরিয়াল 10কে আমরা কি করলাম? 3 ভাগে ভাগ করে দিলাম। সেই 3টা ভাগে একটাতে ছিল 2টা, একটাই 5টা, একটাই 3টা। এই হচ্ছে আমাদের কি যে 10টি আমকে 3 জনের মধ্যে ভাগ করে দেওয়ার উপায়। খুব সোজা, একদম সিম্পল একটা বিষয়, তাই না? আচ্ছা, আমরা এখানে কিছু জিনিস আমরা একটু বাস্তবে ছোটবেলায় কি শিখেছি? একটা সূত্র শিখেছি, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি শিখেছি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার।
আমরা 9-10-এ যে কাজটা করেছি দ্বিপদী বিস্তৃতি শিখেছি, সেখানে কি a প্লাস বি হোল স্কোয়ার, এটা কি একটা বিস্তৃতি তাই না? তারপর a প্লাস বি হোল কিউব, এটা সমান কি জানি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এটাও শিখেছি। এখন তোমাকে যখনই আমি বলবো a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, তখন তুমি কি করছো, আর লিখতে পারছো না, বিকজ এখন যদি তুমি দ্বিপদী বিস্তৃতির সিস্টেমটা জানো কেমন, যে এখানে আমার প্রত্যেকটা পদে দুইটা করে পদই মানে দুইটা করে রাশি উপস্থিত আছে, মিনিং এখন তুমি বলবা কিভাবে, একটু খেয়াল করো, a স্কোয়ার এভাবে লিখতে পারি, 2টা লিখলাম না, a1 b1 a0 b স্কোয়ার, খেয়াল করে দাও। তার মানে a স্কোয়ার এখানে আমার কি b0 মানে 1, তার মানে আমি দেখছি যে এখানে যে দুইটা পদ আমার উপস্থিত ছিল, কয়টা পদ, দুইটা, ঠিক দুইটা পদই আমার কিন্তু প্রত্যেকটা, অর্থাৎ দুইটা পদই আমার পদ বলছি, দুইটা রাশি আমার প্রত্যেকটা পদে উপস্থিত আছে, ঠিক আছে না? তার মানে এখানে যে দুইটা রাশি ছিল, দুইটা রাশি কিন্তু প্রত্যেকটা পদেই উপস্থিত আছে। আর যখন আমার পাওয়ার ছিল 2, তখন পদ সংখ্যা পাইছি কত, 3, তোমরা করে আসছো n+1 পদ সংখ্যা, মনে আছে? তো এখানে যখন পাওয়ার আছে 3, তখন পদ সংখ্যা পাইছি কয়টা, 4টা। একইভাবে অটোমেটিক দেখো এটাকেও বের করতে পারবো, কীরকম, এই যে a কিউব b0, অর্থাৎ a দিয়ে স্টার্ট, b দিয়ে এর পাওয়ারফুল নিয়ে নিয়েছি n, আর b হচ্ছে 0, তার মানে একটা বাড়বে একটা কমবে, তার মানে a কমবে, তাহলে এবার a কে কমাও, a স্কোয়ার b1 প্লাস a1 b স্কোয়ার প্লাস, তাহলে হচ্ছে কি a0 b কিউব, 4টা। এখন তাহলে আমি অটোমেটিক এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি, একটু খেয়াল করে দেখো তো, a টু দি পাওয়ার 4 b0 পেয়ে গেলাম, প্লাস a কিউব b1 পেয়েছি, এর পরেরটা কি হবে, a স্কোয়ার b স্কোয়ার, তারপরের পদ কি হবে, a1 b কিউব, এর পরেরটা কত হবে, a0 b টু দি পাওয়ার 4। একটু খেয়াল করে দেখো, 1 2 3 4 5, আমি 5টা পদই এখানেও পেয়ে গেছি। তো এখানে যে বিষয়টা ছিল একটু খেয়াল করো, আবারও ওই 4 দিয়ে স্টার্ট, b0 a কিউব b1 a স্কোয়ার b স্কোয়ার a1, তাহলে কি b কিউব, কারণ a কমছে আর b বাড়ছে, এখানেও তাই, তাহলে 1 2 3 4 5, আমি 5টা পদ পেয়েছি। এখন কথা হচ্ছে আমার এখানে a প্লাস বি হোল স্কোয়ারের এখানে কি ছিল, যে সহগটা আমরা জানি 2, কারণ এটা ছোটোবেলা থেকে সূত্র মুখস্থ, তাই আমি বলে ফেলতে পারি। আবার এটারও কি a কিউব 3 a স্কোয়ার বি 3ab স্কোয়ার, আমি a প্লাস বি হোল কিউব সূত্র নামে মুখস্থ করেছি, এই জন্য এই দুইটা 3ও আমার খুবভাবে ইজিভাবে মুখস্থ, এই জন্য এখানেও আমি বসিয়ে দিতে পারি। কিন্তু কথা হচ্ছে একটু দেখো, a প্লাস বি হোল টু দি পাওয়ার 4, তাহলে তুমি তো এর কি জানো না, এর তো তুমি সহগগুলো জানো না, তাহলে তুমি কোথায় থেকে নিয়ে আসবা? এখন তুমি বলে ফেলতে পারো চট করে যে আমি প্যাসকেলের সাহায্যে নিয়ে আসবো স্যার। আচ্ছা, প্যাসকেল এটা আমরা ছোটোবেলায় করছি তাই না? এখানে আরও অনেক সিস্টেম আছে, যখন দ্বিপদী বিস্তৃতিতে আমরা যাব, অর্থাৎ সেকেন্ড পার্ট যখন করব, তখন আরও অনেক চমৎকার জিনিস শেখাবো। আজকে দেখো, যেহেতু আমি সমাবেশের মধ্যে আছি, আমি তোমাকে সমাবেশ দিয়ে এই জায়গার সহগগুলো কিভাবে নির্ণয় করা যায় সেটা খুব চমৎকারভাবে নির্ণয় করে ফেলবো। দেখো একটু খেয়াল করো, এখানে পাওয়ার ছিল n কত, 2 তাই না? আচ্ছা, ওপরেরটার কথা বলছি, পাওয়ার ছিল 2, তাহলে একটু খেয়াল করো এই যে পাওয়ারটা প্রত্যেকটা পদে যে কাজ হয়েছে, দেখো ফ্যাক্টরিয়াল 2, এখানে কি 2 ভাগে ভাগ করা হয়েছে না, এক ভাগে আছে 2 আর এক ভাগে হচ্ছে 0, এই যে একটু আগে বললাম একটা ভাগে ছিল 3, তাহলে আরেকটা ভাগে অটোমেটিক কি হয়ে গেল 5, মানে n যা থাকবে সেটা 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, এখানেও সেম। তাহলে ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল 0, এটা যদি বলি তাহলে এটাতেও ফ্যাক্টরিয়াল 2, এখানে কি হবে ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 1, এটাতেও যদি বলি তাহলে ফ্যাক্টরিয়াল 2 কি হয়ে যাবে ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল 2। খেয়াল করো 2 2 কেটে যায়, 0 ফ্যাক্টরিয়াল 1 তাহলে এখানে কি 1, সে 1টা এখানে আছে, 1 আর 1 মানে ফ্যাক্টরিয়াল 1 বলতে 1ই, তাহলে ফ্যাক্টরিয়াল 2কে ভাঙলে কত পাই আমরা 2, সেই 2টাও এখানে আছে, যেটাকে আমরা এখানেও বসাতে পারি। এখানেও দেখো 2 2 কাটা 0, তার মানে একইভাবে চলে আসলো। তার মানে এবার একটু খেয়াল করে দেখো, এই যে কিউব, তার মানে এই 3কে যদি ভাঙি তাহলে একটা ফ্যাক্টরিয়াল 3 আর একটাই কত, এখানে পাচ্ছি কি একটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 3 আর একটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 0, আর ওপরে কি থাকছে আমার ফ্যাক্টরিয়াল 3 থাকছে তাই না? তাহলে 3 3 কেটে গেলে আর 0 কেটে গেলে কি এটা চলে আসছে অটোমেটিক, তাহলে এটা আমি খুব চমৎকারভাবে নির্ণয় করে ফেলতে পারছি। তাহলে আমি এবার এটাতে বলবো, দেখো তোমাকে
ফ্যাক্টরিয়াল 4 দ্যাট মিনস কি পাচ্ছ দেখো, ফ্যাক্টরিয়াল 4কে দুই ভাগে ভাগ করেছি, এক ভাগে আছে কত ফ্যাক্টরিয়াল 4 আর একটা ভাগে ফ্যাক্টরিয়াল 0। এখানে আছে আমার ফ্যাক্টরিয়াল 4 মানে উপরে n কি ভাগ করছি ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 1। এখানে আমার ফ্যাক্টরিয়াল 4 আছে, এটা ফ্যাক্টরিয়াল 2, এটাও ফ্যাক্টরিয়াল 2। এখানেও আমার ফ্যাক্টরিয়াল 4 আছে, ফ্যাক্টরিয়াল 1 ফ্যাক্টরিয়াল 3। এখানেও আমার ফ্যাক্টরিয়াল 4 আছে, ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল 4। দেখো তাহলে ভিউয়ার্স তোমরা খুব চমৎকারভাবেই সহগগুলো বের করা অলরেডি দেখো শিখে ফেলেছো। এই 4 আর 4 কেটে গেল 0, তার মানে কি 1, তাহলে হয়ে গেল এটা। ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 3 আর ফ্যাক্টরিয়াল 1, ফ্যাক্টরিয়াল 4 আর ফ্যাক্টরিয়াল 3, ফ্যাক্টরিয়াল 4কে ভাঙলে 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3, 3 কেটে গেলে এখানে কি 4 থাকে। 4 এখানে কত পাচ্ছ ফ্যাক্টরিয়াল 4। এখানে একটু খেয়াল করো 2 আর 2, ফ্যাক্টরিয়াল 2কে ভাঙলে 2 ইন্টু 1 2 ইন্টু 1, 4কে ভাঙলে আমরা পাইতাম 24 আর এখানে কত 4, তার মানে এটা কাটলে কত পাচ্ছি 6, তাহলে এখানে 6। এখানে একটু খেয়াল করো ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 3, তার মানে ওই আবার আগেরটাই, তাহলে এখানে হচ্ছে 4। ফ্যাক্টরিয়াল 4 0 কেটে গেল, তা 0 হচ্ছে 1, এটা কেটে গেলে এটা হচ্ছে 1, তার মানে একটু খেয়াল করো এখন যদি আমি এটাকে মিশিয়ে দিই, এখানে যদি এটাকে মিশিয়ে দিই তাহলে যেই বিস্তৃতিটা দাঁড়াইলো সেটা একটু খেয়াল করে দেখো, a টু দি পাওয়ার 4 প্লাস 4 a কিউব b প্লাস 6 a স্কোয়ার b স্কোয়ার প্লাস 4 a b কিউব প্লাস b টু দি পাওয়ার 4। তার মানে তোমাকে আমি যেটা বলতে চাচ্ছি দেখো, এখন যদি তুমি a প্লাস b হোল টু দি পাওয়ার 5 এর মানটা নির্ণয় করো, আর কি বলতে হবে, তাহলে কি তুমি এইভাবে দুইটা রাশি আগে কি করে ফেলবা, যেহেতু a প্লাস b হোল টু দি পাওয়ার 5, তার মানে এখানে 6টা পদ আসবে, তাহলে 6টা পদের সহগগুলো কিভাবে আসবে সেটাকে আমি বের করতে পারছি না, খুব চমৎকারভাবে বের করতে পারছি। দেখো তোমরা দ্বিপদী বিস্তৃতিতে কিছু অঙ্ক করে আসছো, আমি সেই অঙ্কগুলো এখানে জাস্ট একটা উদাহরণ দিব, দিয়ে আমরা আবার ভিতরে চলে যাব, যেহেতু এটা দ্বিপদী বিস্তৃতির চ্যাপ্টার নয়, আমরা সেই চ্যাপ্টার নিয়ে জাস্ট একটু আলোচনা করছি যে কত চমৎকারভাবে আমরা সমাবেশের মাধ্যমে বিস্তৃতিগুলো আলোচনা করতে পারি। তাহলে একটু খেয়াল করো, তোমাকে বললাম 2x প্লাস 4y টু দি পাওয়ার 16 এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 6 এর সহগ ইজ ইকুয়াল টু হোয়াট, তোমাকে সহগটা বের করতে বলা হলো যে 2x প্লাস 4y টু দি পাওয়ার 16 এত এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার 6 এর সহগ কত। আমার মূল কাজ কি, এখানে যে অ্যান্সার হবে দেখো, যে দুইটা পদ আছে মানে রাশি আছে, সেই দুইটা রাশিকে আমি আগে লিখে ফেলবো কিভাবে, 2x একটা আরটা হচ্ছে 4y, আমি লিখে ফেলেছি। একটু খেয়াল করো x এর পাওয়ার কত দরকার 6, x এর পাওয়ার দিয়ে দিলাম, তাহলে এখানে আছে 16, তার মানে y এর পাওয়ার কত হবে, দুই ভাগে ভাগ করলে একটা 6 হলে একটা 10। এবার তাহলে এখানে সহগ কিভাবে পাবো, ফ্যাক্টরিয়াল 10 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 6 একটা আর একটা হচ্ছে ফ্যাক্টরিয়াল, সরি এখানে 10 বলছি, এটা 16, তাহলে ফ্যাক্টরিয়াল 16 ডিভাইডেড ফ্যাক্টরিয়াল 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 10। তার মানে কি হচ্ছে, মান বের করে ফেলো, ফ্যাক্টরিয়াল 16 6 10 2 টু দি পাওয়ার 6 4 টু দি পাওয়ার 10 y টু দি পাওয়ার 10 ইন্টু x টু দি পাওয়ার 6। তার মানে কি হলো, x টু দি পাওয়ার 6 এর সহগ তোমার কোনটা, এটা মান বের করে ফেলো জাস্ট, ওকে। তাহলে দেখো দ্বিপদী বিস্তৃতির যে কোনো অঙ্ক তোমাকে যদি এইভাবে সহগগুলো বের করে ফেলতে বলে, তাহলে খুব সহজেই তুমি সবগুলোর সহগ কী করতে পারছো, বের করে ফেলতে পারছো। খুব মজার একটা বিষয় না। তাহলে স্টুডেন্ট আমরা খুব চমৎকারভাবে বিস্তৃতিরও কিছু অংশ শিখে ফেলেছি, যারা সেকেন্ডারি স্টুডেন্ট আছো তাদের হয়তো কিছুটা হলেও হেল্প হবে, তাই না। আচ্ছা এবার তাহলে আসো আবার আমরা আমাদের আসল জায়গায় ফিরে যাই। আচ্ছা এবার তোমাদের বই থেকে একটা উদাহরণ নিয়ে আসছি। তোমাদের বইয়ে একটা চমৎকার উদাহরণ আছে, মানে কি বলবো, যে প্রশ্নটা হচ্ছে 4 জন খেলোয়াড়ের মধ্যে 52খানা তাস কতভাবে ভাগ করে দেওয়া যায়। তোমাদের সমাবেশের চ্যাপ্টারে দেখবা শেষের দিকে একটা প্রশ্ন আছে, কি বলছি যে 4 জন খেলোয়াড়ের মধ্যে 52খানা
তাস কতভাবে ভাগ করে দেওয়া যাবে? 4 জন খেলোয়াড়ের মধ্যে 52 খানা তাস কতভাবে ভাগ করে দেওয়া যাবে? অ্যান্সার খুব সোজা। কি হতো অ্যান্সার? ফ্যাক্টরিয়াল 52, এটা আমরা জানি। প্রত্যেকটা খেলোয়াড় দেখো 4 জন, তাহলে কি 4 13টা করে কাঠ পাবে। যারা কাঠ খেলা জানো তারা তো খুব চমৎকারভাবে বলতে পারো কাঠ খেলা কি খারাপ বিষয় না, এটা আমরা শিখছি, বাট সেটাকে খারাপভাবে ইউজ করলে খারাপ, সুতরাং আমরা সেটা করবো না, আমরা কি করব, ভালোটাকে ইউজ করব, তাই না? আচ্ছা দেখো, তাহলে এখানে আসো, ফ্যাক্টরিয়াল 13 এই 52কে কি যতটা ভাগে ভাগ করতে বলেছে আমি ঠিক ততটা ভাগে 13 করে ভাগ করে দিলাম। এটাকে দেখো, যদি তুমি তোমার কি বলবো যে সিস্টেমের মধ্যে দিয়ে নিয়ে আসো তাহলে কি হবে? প্রথম জন, অর্থাৎ এভাবে বলতে পারি যে প্রথম জনকে আর কি, প্রথম জনকে 13টি তাস দেওয়া যাবে কিভাবে? 52C13, 13টা চলে গেছে, তাহলে দেখো দ্বিতীয় জন কত পাবে? দ্বিতীয় জনকে 13টি তাস দেওয়া যাবে কি উপায়ে? তাহলে 13টা চলে গেছে, তাহলে হাতে থাকছে 39, তার মানে 39C13। যদি তৃতীয় জন তাহলে কত পাচ্ছে? আবারও 13টা কার্ড কিভাবে পাচ্ছে? তাহলে এবার আবারও চলে গেছে 13 জন, মানে 13টি কার্ড, তাহলে 26C13। লাস্ট হয়ে চতুর্থ জন 13টি কার্ড পাবে কিভাবে? এটা হচ্ছে 13C13, এই উপায়। তাহলে টোটাল উপায়টা কি দাঁড়ালো? অতএব নির্ণেয় উপায়, খেয়াল করো, তাহলে নির্ণেয় উপায় কি দাঁড়াচ্ছে? 52C13, তাই না? তাহলে এইভাবে আমরা এটাকে এইভাবে ভেঙে ফেলি একদম। আচ্ছা, 52C13 ইন্টু 90C13 ইন্টু 26C13 আর 13C13। তার মানে এটাকে যদি ভাঙি তাহলে 52 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 13, তাহলে আরেক ভাগে কী থাকছে? 39। ফ্যাক্টোরিয়াল 39কে যদি ভাঙি তাহলে কি থাকছে? ফ্যাক্টোরিয়াল একটা 13 আর একটা হচ্ছে 26, আর একটা কি থাকছে? 26 দিয়ে দিলাম, তাহলে এটাকে এবার 2 ভাগে ভাগ করে দাও। ফ্যাক্টোরিয়াল 13, তাহলে আরেক ভাগেও থাকছে 13। ফ্যাক্টোরিয়াল 13, তাহলে ফ্যাক্টোরিয়াল 13 এক ভাগে থাকছে ফ্যাক্টোরিয়াল 0। তো ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল মান কত? 1, তাহলে এটার আমরা ইউজ করলাম না, এখানে সরাসরি 1 বললাম। তাহলে দেখো 13 আউট, 26 আউট, আর কি থাকছে? 39 এখানে আউট। তাহলে দেখো এবার কি হচ্ছে? ফ্যাক্টোরিয়াল 52 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13 ফ্যাক্টোরিয়াল 13, তাহলে 1 2 3 4, আমরা 4। তার মানে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ফ্যাক্টোরিয়াল 52 নিচে কি ফ্যাক্টোরিয়াল 13 টু দি পাওয়ার 4, এটাও আমরা বলতে পারি। তাহলে দেখো 52 খানা তাস আমি কিভাবে ভাগ করে দিলাম, জাস্ট ওই সম্পর্ক সমাবেশের মাধ্যমেই কিন্তু এখন পর্যন্ত আমরা কাজগুলো করে যাচ্ছি, তাই না? তাহলে খুব চমৎকারভাবে দেখো যে আমরা 52 খানা কার্ডকে 4 জন ব্যক্তির মধ্যে খুব ইজিলি ভাগ করে ফেলতে পারছি। তো যখন আমি এমসিকিউতে আসবে ভিউয়ার্স এভাবে কমপ্লিট করে ফেলবো, বা রুয়েট বুয়েট খুয়েট এটা রিটেনে আসলে এভাবে কমপ্লিট করে ফেলবো। শুধু আমাদের যদি পরীক্ষায় আসে তাহলে এটাকে একটু ব্রড আকারে এভাবে রিটেনটা কমপ্লিট করব, ঠিক আছে? খুব সিম্পল বিষয়। তোমাকে আমি এর আগেও তোমাদেরকে বলেছি যে আমরা সূত্রগুলো যে আলোচনা করব সেই সূত্রগুলো কি যদি আমার ফিলিংসে না আসে, আমার ভিতরে না আসে, আমার হৃদয়কে টাচ না করে, তাহলে আমি কিন্তু অঙ্ক করে মজা পাবো না। আর যদি সূত্রগুলো আমার ভিতরে টাচ করে, দ্যাট মিনস তার প্রতিপাদন তো করবো, এটা অঙ্ক করার জন্য করতে হবে, বাট সূত্রটাকে ভিতরে ফিলিংসে কাজ করাইতে হবে, তাহলে দেখবা তোমার অঙ্ক করে অনেক মজা আছে, তাই না? এবার আসো তোমাদের একটা প্রশ্ন বলি যে 30 জন ছাত্র হতে 10 জন ছাত্র নিয়ে একটি
ভ্রমণে কত উপায়ে যাওয়া যাবে? 30 জন ছাত্র হতে 10 জন ছাত্র নিয়ে একটি ভ্রমণে কত উপায়ে যাওয়া যাবে? আচ্ছা, 30 জন ছাত্র হতে কি বললাম, 10 জন ছাত্র নিয়ে একটি ভ্রমণে আমরা কত উপায়ে যেতে পারি, বিষয়টা হচ্ছে এই, তাই না? আচ্ছা, তাহলে একটু খেয়াল করো কিভাবে আমরা যাব। আচ্ছা, তার আগে আরেকটা কথা বলা আমার শুরুতেই উচিত ছিল যে সমাবেশ শব্দের অর্থ কি। আমরা প্রথমেই জাস্ট দল গঠন দেখে আছি। দল গঠন বাছাই করা, দল গঠন টিম গঠন একই কথা। উপকমিটি গঠন, কর্ণ গঠন, ত্রিভুজ, মানে বিভিন্ন আর কি। এখানে যখনই তুমি মূলত দেখতে পাবা যে কত উপায় কথাটা বা গঠন কথাটা উল্লেখ থাকবে, তখনই তুমি বুঝে যাবা কিছুটা হলেও সেটা কি সমাবেশ। বাট শব্দ গঠন বা সংখ্যা গঠন বললে আমরা কোথায় চলে যাব, সেটা হচ্ছে বিন্যাসে। ঠিক আছে, তো একটু খেয়াল করো, 30 জন ছাত্র হতে 10 জন ছাত্র নিয়ে একটি ভ্রমণে কত উপায়ে যাওয়া যাবে। দেখো সরাসরি তুমি বলবা কি তাহলে, আর অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা বলছো 30 জন হতে তুমি কয়জন নিয়ে যাবা? 10 জন, তার মানে 30C10 নর্মালি হয়ে যাচ্ছে। বাট এখানে একটু খেয়াল করে দেখো, কেস 1, মনে করো এই 10 জন ব্যক্তির মধ্যে মানে ছাত্রের মধ্যে একজনের নাম কি বলবো, রহিম। এবার তোমাকে বললাম রহিম যদি দলে থাকে তাহলে কি হবে? রহিম দলে থাকে, রহিম দলে থাকবে, রহিম দলে থাকবে। কোন দলে? ওই যে 10 জন নিচ্ছে ওই দলের মধ্যে রহিম কিন্তু মাস্ট বি থাকবে। তো রহিম যদি থাকে তাহলে তুমি একটু খেয়াল করো তো অবশিষ্ট কয়জন থাকছে? অবশিষ্ট 10 জনের 30 জনের মধ্যে রহিম অলরেডি ওই 10 জনের মধ্যে আছে, তাহলে অবশিষ্ট 29 জন হতে 9 জন বাছাই করা যাবে ইজ ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে 29C9। খেয়াল করো, এটা বললাম কি মানে কেস দুইটা ঘটবে। কেমন দেখো, রহিম দলে থাকতে পারে আবার নাও পারে। আর একটা কথা বলছি কি, যদি রহিম দলে না থাকে তাহলে কি ঘটবে একটু খেয়াল করে দেখো, যে কেস টু বলছি রহিম দলে থাকবে না, তাহলে কি ঘটবে একটু খেয়াল করো। রহিম দলে থাকবে না, তাহলে অবশিষ্ট 29 জন হতে এবার কয়জন নিতে হবে? 10 জন, বিকজ রহিম দলে থাকবে না, তার মানে মূল 30 জন থেকে রহিম আউট হয়ে গেছে, তার মানে ওখানে রহিম নাই, ওই থাকবেই না। তাহলে রহিম নাই, কিন্তু আমার দলে 10 জনই দরকার, তাহলে রহিমকে বাদ দিয়ে বাকি 10 জনকে আমরা কি করব? বাছাই করব। তাহলে বাছাই করা যাবে কত উপায়ে? তাহলে 29C10 উপায়ে বাছাই করা যাবে, বিষয় হচ্ছে এটা। তার মানে যেটা দাঁড়ালো দেখো, অতএব যেটা দাঁড়াচ্ছে 29C10 প্লাস 29C9 ইজ ইকুয়াল টু, যেটা পেয়েছিলা তুমি 30C10। মানে এটাই হচ্ছে আমার মূল সম্পূরক সমাবেশের মূল সূত্রটা, যেটা আমরা একটু পরেই প্রতিপাদন করব। কি সূত্র? এই যে দেখো, আমি যদি 29কে n ধরি তাহলে n আর 10কে r ধরলাম, তাহলে NCR, তাহলে NCR মাইনাস 1 ইজ ইকুয়াল টু ওপরে n+1, কারণ 30 সি বড়টা আর, তাহলে আর। এটা হচ্ছে আমার মূল সূত্র। তাহলে এই সূত্রটা দেখো যে আসলে কোথায় থেকে তোমার তৈরি হয়েছে, আমি সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। একটু পরে হয়তো এটার কি আমরা কি করব, যে একটু পরে আমরা এটার জাস্ট হচ্ছে প্রমাণটা কমপ্লিট করবো, এটা ইকুয়াল টু এটা কিভাবে হয়। কিন্তু আমার মূল থিমটা কোথায় থেকে আসলো সেটা কি তোমরা বুঝতে পারছো? একটু ভালো করে খেয়াল করে দেখো, যে যদি এরকম একটা অঙ্ক দেয়, অঙ্কের দুইটা কেস থাকতে পারে। কি কেস? একটা হয় রহিম দলে থাকবে, আর নতুবা রহিম দলে থাকবে না। তো রহিম দলে থাকলে কি ঘটে আর রহিম দলে না থাকলে কি ঘটে, সেটা আমরা খুব ইজিলি এখানে বুঝতে পারছি। তাহলে রহিম দলে না থাকলে যে ঘটনাটা ঘটলো সেটার উত্তর আর এটার উত্তর দেখো খেয়াল করে, যে জাস্ট ইকুয়াল।
ঠিক আছে না? তাহলে এই সূত্রটা দেখবা যে আমরা অনেকবার মানে আমাদের অনেকবার কি আসছে যে পরীক্ষায় আসছে। তো যাই হোক, এই সূত্রটা আমরা জাস্ট কি একটা ফিলিংসের মাধ্যমে ভিতরে নিয়ে ফেলেছি, কিন্তু এই সূত্রটা এখন প্রতিপাদন করা দরকার। বিকজ সূত্রটা কি ছিল, আমার সূত্রটা ছিল এরকম যে NCR প্লাস NCR মাইনাস 1 ইজ ইকুয়াল টু N+1 CR। এটা হচ্ছে আমার মূল সূত্র, এই তাই না? এই সূত্রটা আমরা প্রতিপাদন করব। তাহলে লেফট সাইড আমার সূত্র ঠিক আছে তো না? আচ্ছা, তাহলে সূত্র আমরা NCR এটাকেই কমপ্লিট করব, দেখো। আচ্ছা, তাহলে এবার কি করতে পারি, NCR প্লাস NCR মাইনাস 1 লেফট সাইড নিয়ে নিলাম। তাহলে ফ্যাক্টরিয়াল N ফ্যাক্টরিয়াল R ফ্যাক্টরিয়াল N মাইনাস R, আচ্ছা, প্লাস ফ্যাক্টরিয়াল N ফ্যাক্টরিয়াল R মাইনাস 1 ফ্যাক্টরিয়াল N মাইনাস R প্লাস 1, এটা আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে ফ্যাক্টরিয়াল Nকে ঠিক রাখলাম, ফ্যাক্টরিয়াল Rকে ভাঙলে R ইন্টু R মাইনাস 1, এটাকে আমরা ঠিক রাখলাম, প্লাস এটাকে ভাঙলে ফ্যাক্টরিয়াল R মাইনাস 1 ঠিক থাকলো, এটাকে ভাঙবো। তাহলে দেখো, সরি, এটাকে ভাঙলে কি হচ্ছে, এটা ঠিক থাকবে N, আর কি হচ্ছে N মাইনাস R প্লাস 1 মাইনাস 1, এটা এখানে ফ্যাক্টরিয়াল, তাই না? এবার একটু খেয়াল করো, তাহলে 1 কেটে যায়, তার মানে এইটুকু বাদ, তাহলে এইটুকু একদম বাদ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো কি হয়। তাহলে একটু খেয়াল করো যে আমরা এখান থেকে ফ্যাক্টরিয়াল N ডিভাইডেড ফ্যাক্টরিয়াল R মাইনাস 1 N মাইনাস R পুরোটা কমন নিতে পারছি। কমন নিলে কি থাকছে আমার, থাকছে এখানে খেয়াল করো 1 ডিভাইডেড R প্লাস 1 ডিভাইডেড N মাইনাস R প্লাস 1, এটা, তাই না? তাহলে কি হচ্ছে ফ্যাক্টরিয়াল N ফ্যাক্টরিয়াল R মাইনাস 1 N মাইনাস R, আর এখানে কি হচ্ছে লসাগু R ইন্টু N মাইনাস R প্লাস 1। তাহলে এবার কি থাকছে এখানে কত, N মাইনাস R প্লাস 1 আর প্লাস থাকছে R, এই হচ্ছে বিষয়। তাহলে এবার খেয়াল করো কি হচ্ছে, এখানে হচ্ছে কি আমার R কেটে গেলে ওপরে থাকছে N+1, তাহলে ফ্যাক্টরিয়াল N আর সাথে থাকছে কত N+1 আর নিচে থাকছে কত R ইন্টু R মাইনাস 1। এটাকে একটু সাজিয়ে দিই তাহলে এভাবে, তাহলে এখানে হচ্ছে N+1, আচ্ছা, আর নিচে হচ্ছে কি, নিচে হচ্ছে N তোমার হচ্ছে কত মাইনাস R প্লাস 1 আর সাথে থাকছে N মাইনাস R, এত ফ্যাক্টরিয়াল। খেয়াল করো তাহলে কি হচ্ছে, এখান থেকে আমরা কি লিখতে পারি, এবার দেখো এই দুইটা থেকে কি এটা লেখা যায়, N+1 আমরা কি লিখতে পারি, ফ্যাক্টরিয়াল লিখতে পারি। আচ্ছা, আর এই দুটো থেকে কি লিখতে পারি, ফ্যাক্টরিয়াল R লিখতে পারি। আর এটা থেকে তাহলে কি লিখতে পারি, আমরা লিখতে পারি N মাইনাস R প্লাস 1, দেখো ঠিক আছে। তাহলে কি হচ্ছে, এই যে N+1, তাহলে N+1 মাইনাস R পেয়ে গেছি। তাহলে একটু খেয়াল করো এটা থেকে আমরা তাহলে কি বলতে পারছি, সরাসরি N+1 CR। একটু খেয়াল করো যে আমরা ঠিক লিখলাম কিনা সেটা একটু দেখবো। এই দুটা ফ্যাক্টরিয়াল N+1, এটাকে ভাঙলে কি হতো, N+1 ঠিক থাকতো ইন্টু কি হতো ফ্যাক্টরিয়াল N, কারণ এখান থেকে কি N+1 N ইন্টু N মাইনাস 1, তাহলে +1 -1 কেটে গেলে এটা, আর নিচে আরেকটা আছে কি N মাইনাস R প্লাস 1, এটাও দেখো ফ্যাক্টরিয়াল। তাহলে একে কী করতাম, N মাইনাস R প্লাস 1 এটা থাকতো ইন্টু সাথে হতো কি N মাইনাস R প্লাস 1 -1, তার মানে এই দুটো কেটে গেলে আমার এটাই থাকছে, তাই তো? তার মানে আমি এই যে এই দুইটা অর্থাৎ এই দুটো থেকে এটা লিখতে পারছি, ঠিক আছে? তাহলে সেম অ্যাজ এটা, তাহলে সেখান থেকে আমরা N+1 NCR এটা রাইট সাইড কমপ্লিট করে ফেললাম। কিন্তু আমরা যে কাজটা করলাম প্রিয় স্টুডেন্ট সেটা একটু খেয়াল করে দেখো যে আর এখানে কি বলেছি, আর মানে রাইট সাইড সরি N+1 CR,
এই যে প্রমাণটা আমরা করলাম, দ্যাট মিনস এটা সম্পূরক সমাবেশের যে প্রমাণটা আমরা কমপ্লিট করলাম, বাট এই প্রমাণটা কিন্তু আমি এর আগে তোমাদেরকে কি ভিতরে ফিলিংসের মাধ্যমে শিখিয়েছি, তাই না? তো যদি তোমার ভিতরে ফিলিংস কাজ করে, সূত্র ডাজন্ট ম্যাটার, আমরা যে কোনোভাবেই তার প্রতিপাদন কমপ্লিট করতে পারবো। ওকে, তো ভিউয়ার্স ধন্যবাদ। আগামীতে আমার আবারও ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হবে ইনশাআল্লাহ। ওকে।